উসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পর বেরিয়ে এলো এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য। হাদি খুন তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ এমন এক নেটওয়ার্কের সন্ধান পেয়েছে, সে নেটওয়ার্কের মূলে রয়েছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসী ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। এদিকে হাদিকে হত্যা চেষ্টা মামলা পল্টন থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। সকলের ধারণা অবশেষে সত্যিই হলো। মানুষ যা ভেবেছিল সেটি এবার একেবারে মিলে গেল, কিন্তু কিভাবে? গুঞ্জনটা শুরু থেকেই ছিল, অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি মামলায় গ্রেপ্তার হওয়া সিবিউন দিও ও সঞ্জয় সিসিম জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদির মৃত্যুর পর ভারতের ভেতরেই এবার তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রক্ত আজ সীমান্তের গণ্ডি পেরিয়ে বিশ্ববিবেকের দরজায় কড়া নাড়ছে। শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনা আজ বিশ্ব বিবেকের দরজায় সজোরে কড়া নাড়ছে। এই নির্মম হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং একটি স্বাধীন জাতির আত্মমর্যাদায় আঘাত। ওসমান হাদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন যে অবস্থান নিয়েছিলেন, সেজন্য তাকে চড়া মূল্য দিতে হয়েছে তার নিজের জীবনকে বিলিয়ে দিয়ে। এই ঘটনা প্রমাণ করে যে সত্যের পথ কতটা কঠিন। তবে হাদির আত্মত্যাগ বৃথা যেতে পারে না। হাদির আত্মত্যাগ আজকে বাংলাদেশ পেরিয়ে আন্তর্জাতিক মহলেও প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। যে কারণে এবার ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনার যে মূল মাস্টারমাইন্ড বা মূল হোতা ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাস, সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং এই বিষয়ে রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় যে মূল মাস্টারমাইন্ড বা মূল হোতা, সে যে এবার হাতে নাতে ধরা পড়েছে এবং এই বিষয় নিয়ে রিমান্ডে যে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ভারতের পাঞ্জাব ও ইউরোপ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে ওসমান হাদিকে মেরে ফেলার প্রতিবাদ হচ্ছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ওসমান হাদির মৃত্যুর পর ভারতের ভেতরেই এবার তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। ওসমান হাদিকে ভারতের ষড়যন্ত্রেই মারা হয়ে থাকতে পারে মিলেছে এমন ইঙ্গিত। এমনকি 7 সিস্টার্সকে আলাদা করে দেবার পরিকল্পনা এসেছে খোদ ভারতের ভেতর থেকে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ভারতের গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে বলে দাবি করে আন্দোলনের ডাক দিয়েছেন পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ জনগোষ্ঠীর একাংশ। ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছিলেন এসএফজের জেনারেল কাউন্সিল গুরপতওয়ান সিং পান্নুন। এই কর্মসূচি একযোগে ইউরোপের বেশ কিছু দেশে ও কানাডায় পালিত হয়েছে। 23 ডিসেম্বর দেশগুলোর স্থানীয় সময় বেলা 12টায় ভারতীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ করেছেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 6 ফর জাস্টিস তথা এসএফজের জেনারেল কাউন্সিল গুরপতওয়ান সিং পান্নুন এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। জানা গেছে, ঢাকা, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করেছেন শিখ জনগোষ্ঠী। এ সময় কনসুলেটগুলো বন্ধ করার দাবি জানান তারা। গুরপতওয়ান সিং পান্নুন বলেন, আমরা ভারতীয় কনসুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করব, যাতে বাংলাদেশে ছাত্র নেতাদের বিরুদ্ধে ভারতের সরকারের হত্যার পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায় এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি বিশ্ববাসীর সামনে আসে। তিনি বলেন, 6 ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্ত হত্যার পরিকল্পনা
আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে যাচ্ছে। ভারত ইতোমধ্যেই ওসমান হাদিকে হত্যা করেছে। আমরা কর্মসূচি হিসেবে ভারতীয় দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছি, কারণ এগুলোকে আমরা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কেন্দ্র বলে মনে করি। এখান থেকেই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হয়। এই শিখ নেতা আরও বলেন, একইভাবে আমরা ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাকামিশকে দায়ী করছি। তিনি ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন, হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। এই দূতাবাস থেকেই হত্যাকাণ্ড, গুপ্তচরবৃত্তি এবং নজরদারির কার্যক্রম পরিচালিত হয়। এ কারণে আমরা ঢাকা, ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহর থেকে একযোগে কর্মসূচির ডাক দিচ্ছি। এই শিখ নেতার মতে ভারত বাংলাদেশে হামলা চালানোর আগেই বাংলাদেশের উচিত হবে 7 সিস্টার্সকে আলাদা করে ফেলা। এজন্য প্রথমে শিলিগুড়ি ব্লক করে দিতে হবে। খালিস্তানপন্থী এই নেতা আগে থেকেই ভারত বিরোধী। ভারতের ভেতরে খালিস্তানিদের দেখা হয় বিচ্ছিন্নতাবাদী হিসেবে। খালিস্তান আন্দোলন মূলত শিখ ধর্মাবলম্বীদের জন্য একটি পৃথক সার্বভৌম রাষ্ট্র গঠনের রাজনৈতিক ও সশস্ত্র আকাঙ্ক্ষা, যার কেন্দ্রবিন্দু বর্তমান ভারতের পাঞ্জাব রাজ্য। এই আন্দোলনের ঐতিহাসিক শিকড় অনেক গভীরে প্রথিত এবং এর সাথে জড়িয়ে আছে কয়েক দশকের রক্তক্ষয়ী ইতিহাস, ধর্মীয় আবেগ এবং জটিল ভূরাজনৈতিক সমীকরণ। 19 শতকের শিখ সাম্রাজ্যের পতনের পর থেকেই শিখদের মধ্যে একটি নিজস্ব শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা বিদ্যমান ছিল, যা 35 শতকের ভারত ও পাকিস্তান বিভক্তির সময় নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। শিখ নেতাদের বড় একটা অংশ মুসলিমদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য ভারতের মতো শিখদেরও একটি বিশেষ মর্যাদা সম্পন্ন অঞ্চল চেয়েছিলেন। কিন্তু ভারত বিভক্তির চূড়ান্ত মানচিত্রে পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা হয়, যার ফলে শিখদের পবিত্র স্থানগুলোর একটি অংশ পাকিস্তানে এবং অন্য অংশ ভারতে পড়ে। এখান থেকেই মূলত ভারত সরকারের সাথে শিখদের মনস্তাত্ত্বিক দূরত্বের সূচনা ঘটে। ভারত সরকারের সাথে বিরোধের প্রধান কারণ হল দিল্লির কেন্দ্রীয় শাসন বনাম পাঞ্জাবের স্বায়ত্ত শাসনের দাবি। শিখদের অভিযোগ, ভারতীয় সংবিধানে তাদের পৃথক ধর্মীয় সত্তাকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি এবং কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে বিমাতা সুলভ আচরণ করে আসছে। এই বিরোধ চরমে পৌঁছায় 80-র দশকে, যখন আনন্দপুর সাহেব প্রস্তাবের মাধ্যমে শিখরা পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানায়, যা তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার ভারতের অখণ্ডতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। শিখরা কেন স্বাধীন হতে চায় এই প্রশ্নের উত্তরে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের বিষয়টি সবার আগে আসে। শিখ ধর্ম একটি পৃথক জীবন দর্শন ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত, যা হিন্দু ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে শিখ ধর্মকে হিন্দু ধর্মের একটি অংশ হিসেবে সংজ্ঞায়িত করায় শিখদের মধ্যে এক ধরনের পরিচিতি সংকট তৈরি হয়। তারা মনে করে একটি স্বাধীন রাষ্ট্র ছাড়া তাদের ধর্মীয় ঐতিহ্য, ভাষা, গুরুমুখী এবং সংস্কৃতি রক্ষা করা সম্ভব নয়। এছাড়া অর্থনৈতিক বঞ্চনার ইতিহাসও এখানে সমান গুরুত্বপূর্ণ। একসময় পাঞ্জাব ছিল ভারতের শস্যভাণ্ডার, কিন্তু সবুজ বিপ্লবের সুফল কমতে শুরু করলে এবং কৃষিতে মন্দা দেখা দিলে শিক্ষিত শিখ যুবকদের মধ্যে বেকারত্ব বেড়ে যায়। এই হতাশাকে পুঁজি করে বিচ্ছিন্নতাবাদী নেতারা তাদের বোঝাতে সক্ষম হন যে ভারত থেকে আলাদা হতে পারলেই পাঞ্জাব আবার তার হারানো গৌরব ফিরে পাবে। এই স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন 1980-র দশকে উগ্রতায় রূপ নেয়, যার নেতৃত্ব ছিলেন সন্ত জারনায়েল সিং ভিন্দ্রানওয়ালা। তিনি স্বর্ণ মন্দিরকে নিজের দুর্গে পরিণত করেন, যা উচ্ছেদ করতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন ব্লু স্টার পরিচালনা করে। এই মাসলিক অভিযান স্বর্ণ মন্দিরের পবিত্রতা নষ্ট করেছে বলে শিখদের মনে চিরস্থায়ী ক্ষোভের জন্ম দেয়, যার প্রতিশোধ নিতে পরবর্তীতে শিখ দেহরক্ষীদের হাতে ইন্দিরা গান্ধী নিহত হন। এই ঘটনা প্রবাহ শিখদের স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষাকে আরও একগুঁয়ে করে তোলে। খালিস্তান আন্দোলনের ফলে সৃষ্ট সমস্যাগুলো কেবল ভারতের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা বর্তমানে একটি বিশ্বজনীন সংকটে পরিণত হয়েছে। ভারতের জন্য প্রধান সমস্যা হল অভ্যন্তরীণ নিরাপত্তা। পাঞ্জাব একটি বিমান্ত রাজ্য হওয়ায় এবং পাকিস্তানের সাথে এর সরাসরি সংযোগ থাকায় ভারত সবসময় আশঙ্কা করে যে পাকিস্তান এই বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে ভারতে একটি ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। গত কয়েক দশকে অস্ত্র ও মাদকের চোরাকাচালও পাঞ্জাবের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যা পরোক্ষভাবে খালিস্তানি নেটওয়ার্কের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে
পাঞ্জাবে বিদেশি বিনিয়োগ ব্যাহত হয়েছে এবং শিল্পায়ন থমকে গেছে। সামাজিক দিক থেকে দেখলে খালিস্তান আন্দোলনের উত্তাল দিনগুলোতে হিন্দু ও শিখদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল তাতে বড় ধরনের ফাটল ধরেছে। বিশেষ করে 1984 সালের শিখ বিরোধী দাঙ্গায় হাজার হাজার শিখ প্রাণ হারানোর ঘটনাটি ভারতের বিচার ব্যবস্থা এবং ধর্মনিরপেক্ষতার ওপর একটি বড় কলঙ্ক হয়ে আছে। এই অমীমাংসিত ক্ষতগুলো বারবার নতুন করে উস্কানি দেওয়ার সুযোগ করে দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের। সারা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়ার পেছনের কারণগুলো বেশ কৌতূহল উদ্দীপক। 80-র দশকের মাসলিক অভিযান ও দাঙ্গার পর প্রচুর সংখ্যক শিখ নিরাপদ আশ্রয়ের খোঁজে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। এই প্রবাসীরা সেখানে কঠোর পরিশ্রম করে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হন এবং স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। প্রবাসে অবস্থানরত এই শিখদের একটি বড় অংশ নিজেদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে ধর্মীয় উগ্রবাদ বা জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়েন। তারা মনে করেন বিদেশে তাদের ধর্মীয় পরিচয় শক্তিশালী করতে হলে পাঞ্জাবে একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব থাকা জরুরি। কানাডার মতো দেশগুলোতে শিখরা এতটাই প্রভাবশালী যে সেখানকার সরকারগুলো তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এবং অনেক সময় তাদের ভারত বিরোধী অপতৎপরতার প্রতি নমনীয়তা প্রদর্শন করে। ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিয়েছে। বর্তমানে ইউটিউব, টুইটার ও ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রবাসে বসে থাকা বিচ্ছিন্নতাবাদী নেতারা পাঞ্জাবের গ্রামগঞ্জের সাধারণ মানুষকে প্রভাবিত করছেন। তারা রেফারেন্ডাম 2020-র মতো অননুষ্ঠানিক জনমত তৈরি করতে চাইছেন, যা ভারতের অখণ্ডতাকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করছে। খালিস্তান ইস্যু এখন ভারতের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কানাডার সাথে ভারতের সাম্প্রতিক কূটনীতিক যুদ্ধ এই আন্দোলনের গভীরতাকে প্রমাণ করে। যখন ভারত অভিযোগ করে যে কানাডার মাটিতে বসে ভারত বিরোধী তৎপরতা চালানো হচ্ছে, তখন কানাডা বাক স্বাধীনতার দোহাই দিয়ে তা এড়িয়ে যায়। সম্প্রতি জনৈক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন তলানিতে পৌঁছেছে। শহীদ ওসমান হাদি, যিনি বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে সর্বদা কথা বলেছেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের সাথে কখনই আপোষ করেননি এবং সর্বদা তিনি দেশের পক্ষে সোচ্চার ছিলেন। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। অথচ সেই ওসমান হাদিকে তার জীবন বিলিয়ে দিতে হয়েছে দেশের পক্ষে কাজ করতে গিয়ে, দেশের মানুষের পক্ষে কাজ করতে গিয়ে। কিন্তু ওসমান হাদির রক্ত কখনোই বৃথা যেতে পারে না, যে কারণেই কিন্তু এখন শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরে, এমনকি খোদ ভারতের মধ্যেও, ইউরোপ, কানাডা, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ তো আছেই, পাশাপাশি খোদ সেই ভারতে, সেখানেও এই ওসমান হাদিকে মেরে ফেলার প্রতিবাদ হচ্ছে এবং সকলেই প্রতিবাদ করছে, সকলেই বলছে যে ওসমান হাদিকে মেরে ফেলার জন্য মূল দায়ী হচ্ছে ভারত এবং ভারত মূলত মাস্টার প্ল্যান করেছে, তারাই মূল মাস্টার মাইন্ড, তারাই মূল হোতা, তাদের ইন্ধনেই, তাদের পরিকল্পনায় মূলত ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে। এবং যারা প্রতিবাদ করছে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় যেই দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সামনে গিয়ে কিন্তু সরাসরি তারা দূতাবাসকে ঘেরাও করছে এবং বলছে যে এই ভারতীয় দূতাবাসগুলো হচ্ছে রয়ের এজেন্ট বা রয়ের দূতাবাস। সুতরাং সেখান থেকেই নাকি এই ধরনের পরিকল্পনা, অর্থাৎ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলেন, যারাই প্রতিবাদ করেন, তো তাদেরকে মেরে ফেলার পরিকল্পনাই নাকি সেখান থেকে তৈরি করা হয়। যে কারণে কিন্তু তারা এই ভারতীয় যত দূতাবাস আছে সেগুলোকে বন্ধ করার দাবি জানাচ্ছে এবং পাশাপাশি এই যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শহীদ ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে, তাকে যে মেরে ফেলা হয়েছে, এই ঘটনায় যারা যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে তারা যদি ভারতেও থাকে তাহলে ভারত থেকে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে এরপরে তাদেরকে বিচারের মুখোমুখি যেন করা হয়, সেই দাবিও সকলে তুলছে।
তো একজন ব্যক্তি যিনি দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, দেশের মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন, সেই ব্যক্তির জন্য আজকে শুধু গোটা দেশ নয়, গোটা দেশের বাহিরে আন্তর্জাতিকভাবেও, আন্তর্জাতিক মহল থেকেও সবাই কাঁদছে এবং তাকে কেন মেরে ফেলা হয়েছে সেই জন্য প্রতিবাদ করছে। সুতরাং সত্যের পথে থাকাটা কঠিন হবে, তবে সত্যের পথ আঁকড়ে ধরেই সামনে অগ্রসর হতে হবে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।